প্রচন্ড গরমের মধ্যে শিলার সঙ্গে রাজের বিয়ে হয়। তারা দুজনে দুজনকে পছন্দ করেই বিয়ে করে। শিলা যেহেতু দেখতে খুব সুন্দর হয়, তাই তার শাশুড়ি মা ছন্দা দেবী বৌমাকে বেশ পছন্দই করে। শিলা তার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা, ননদ এবং স্বামীর সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে নেয়। কিন্তু সমস্যা হয় যখন সবাই জানতে পারে এই গরমের মধ্যে তাদের বৌমা রুটি পাগল, আর শ্বশুর বাড়ির লোকেরা একেবারে বিপরীত, অর্থাৎ তারা প্রত্যেকেই পাতি ভাত পাগল ছিল। একদিন, বৌমা, আজকে ভীষণ গরম পড়েছে, এই গরমে আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই আজকে তুমি পাতলা মাছের ঝোল আর ভাত রান্না করে ফেলো। মাছের ঝোল তো ঠিক আছে, কিন্তু তার সাথে ভাত? ভাত আবার এই গরমে কেউ খায় নাকি? ভাত খেলেই শরীর হাঁসফাঁস করে। ভাত খাবে না তো কি খাবে শুনি? বিরিয়ানি নাকি চাউমিন নাকি এগ রোল? যাও গিয়ে এক হাঁড়ি ভাত বসিয়ে দাও, আর বেশি করে ভাত বসাবে, কারণ যা ভাত বেঁচে থাকবে রাত্রিবেলা সবাই সেই ভাত জল দিয়ে পান্তা করে খেয়ে নেব। তোমার বর আর ননদ দুজনেই পান্তা ভাত খেতে ভালোবাসে। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে শিলা মোটেই পছন্দ করে না, কিন্তু সে কিছু না বলে রান্নাঘরে চলে যায়। প্রথমে সে ভালো করে মাছের ঝোল রান্না করে এবং তারপর আটা মেখে গরম গরম ফুলকো ফুলকো রুটি তৈরি করে। রুটির গন্ধে শিলার মন একেবারে ফুরফুরে হয়ে ওঠে। সে প্রায় 50টা রুটি তৈরি করে। আর সকলে দুপুরবেলা যখন ভাত খাবে বলে আসে তখন, মা, আপনি আমাকে ভাত করতে বলেছিলেন তো, কিন্তু আমি ভাত করিনি, কারণ চাল বাড়ন্ত, তাই আমি সবার জন্য রুটি করেছি। মাছের ঝোল দিয়ে রুটি খেতে দারুণ লাগবে। রুটির কথা শুনে তার শ্বশুরবাড়ির লোক ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তারা মনে করে গরমের মধ্যে দুপুরবেলা রুটি খেলে তাদের শরীর সুস্থ থাকবে না। কি, এই গরমের মধ্যে রুটি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গরমের দুপুরবেলা রুটি খেলে আমাদের পাতলা পটি শুরু হয়ে যাবে। আর চাল বাড়ন্ত হয় কিভাবে? কালকেই তো আমার ছেলে বাজার থেকে চাল কিনে নিয়ে এসেছে, এত তাড়াতাড়ি চাল কিভাবে শেষ হলো? চালের নামে মিথ্যা কথা বলে আমার তো কোনো লাভ নেই বলুন। দেখুন, গরমকালে আমার রুটি খেতে মন্দ লাগে না, আর রুটির গুণগত মান ভাতের থেকে অনেক বেশি, তাই আমি গরমকালে দুপুর হোক কিংবা রাত, দুই বেলাতেই আমি রুটি খাবো। এই বলে শিলা বেশি বেশি করে রুটি খেতে শুরু করে দেয়। আর বৌমার এরকম পেটুকের মতো রুটি খাওয়া দেখে শ্বশুরবাড়ির লোকেদের পেটের ভাত মুখে চলে আসে। আর এই দেখে শিলার শাশুড়ি মা ঠিক করে সে রাত্রিবেলা নিজেই সকলের জন্য ভাত রান্না করবে, কারণ সে গরমের মধ্যে কিছুতেই রুটি খেয়ে মরতে চায় না। তাই রাত্রিবেলা যখন ছন্দা দেবী ভাত রান্না করতে যায় তখন, সত্যি তো, চালের ড্রামে তো এক দানাও চাল নেই, কিন্তু আমি যখন কালকে দেখলাম তখন তো ড্রাম ভর্তি চাল ছিল, এত চাল গেল কোথায়? আমার নিজের চোখেই তো বিশ্বাস হচ্ছে না। সেই সময় ছন্দা দেবী তার বান্ধবীর গলা শুনতে পায়। তার বান্ধবী অনেকক্ষণ ধরেই তাদের বাড়িতে এসে তাকে ডাকাডাকি করছে। এর ফলে ছন্দা দেবী রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কিরে ছন্দা, সেই কখন থেকে তোকে ডাকাডাকি করছি, তোর কানে কথা যাচ্ছে না? কানের মাথা কি খেয়ে বসেছিস নাকি বলতো? আরে, আমি শুনতে পাইনি, অন্য কিছু চিন্তা করছিলাম। জানিস ছবি, কালকে সকালবেলা রাজু 5 কেজি চাল কিনে এনেছে, কিন্তু আজকে সেই চাল গায়েব। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম আগে কখনো বাড়ি থেকে তো চাল চুরি হয়নি আমার। চাল চুরি? না না, আরে কালকে দুপুরে আমি জানালা দিয়ে দেখেছি তোর বৌমা রান্নাঘরের জানালা দিয়ে 1 ড্রাম চাল নর্দমায় ফেলে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো তোদের চালে পোকা ধরেছে, তাই হয়তো তোর বৌমা চাল ফেলে দিচ্ছে। কি সাংঘাতিক কাণ্ড রে! ছবি দেবীর এমন কথা শুনে ছন্দা দেবীর মাথা একেবারে ঘুরে যায়। আসলে আগের দিন দুপুরবেলায় ইচ্ছা করে শিলা যাতে ভাত রান্না করতে না পারে, তাই সব চাল জানালা দিয়ে নর্দমার মধ্যে ফেলে দেয়। শিলা তার শাশুড়ি মা এবং তার বান্ধবীর কথা লুকিয়ে লুকিয়ে কান পেতে শোনে, আর ভয়ের চোটে তার শাশুড়ি মায়ের সামনে যেতে পারে না। অন্যদিকে ছবি দেবী সংসারে আগুন লাগিয়ে সেখান থেকে কেটে পড়ে। বৌমা, আমি ভালো করে বুঝতে পারছি তুমি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা গিলছো, এবার সামনে এসো তুমি। শিলা গুটি গুটি পায়ে সামনে এলে, না মা, আসলে আপনি কালকে এমন ভাবে ভাত রান্না করতে বললেন যে আমি আর কোনো উপায় পাইনি, আর আমি গরমে ভাত ছুঁতে পর্যন্ত পারি না, তাই আমি চাল ফেলে দিয়ে রুটি বানিয়েছি। তোমার কোনো ধারণা আছে চালের কত দাম? আর তুমি অন্যের দানা এভাবে অপমান করলে। আজ থেকে তুমি তোমার মতো রুটি করে নেবে, আর আমি আমাদের মতো ভাত রান্না করে নেব। তারপর থেকে শিলা প্রত্যেকদিন গরমের মধ্যে রুটি বানিয়ে খায়। অন্যদিকে তার ভাত পাগল শ্বশুরবাড়ি 2 বেলা ভাত খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শিলা তার জন্য গরমের মধ্যে ঘেমে স্নান করে রুটি বানাচ্ছে, এমন সময় তার বান্ধবী চম্পা তাকে ফোন করে। কিরে, কি করছিস? খাওয়া দাওয়া হলো? শোন না, বিকেলে সিনেমা দেখতে যাবি?
উফ, তুই রাখ তো তোর সিনেমা। গরমের মধ্যে আমি পাগল হয়ে যাচ্ছি। দেখ না, আমি এখন রুটি বানাচ্ছি। কি, গরমের মধ্যে এই ভোর দুপুর বেলা তুই রুটি বানাচ্ছিস? তোর শ্বশুর বাড়ির লোকেরা ভাত খায় না? এই গরমে রুটি বেলতে বেলতে সেকতে সেকতে তুই তো পাগল হয়ে যাবি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকেরা তো ভাত খায়, ওরা ভাত খেয়ে এখন ভাত ঘুম দিচ্ছে। কিন্তু আমি গরমে রুটি ছাড়া কিছুই খেতে পছন্দ করি না। আর আমার শ্বশুর বাড়ির লোকেরাও তেমন হয়েছে। একটু বৌমাকে রুটি করে দিলে কি হয় বলতো? শিলার এমন কথা শুনে তার বান্ধবী শিলাকে পাগল বলে সম্বোধন করে ফোন কেটে দেয়। আর এটাই স্বাভাবিক, গরমকালে সকলেই ভাত খায় যাতে শরীর ঠান্ডা থাকে। কিন্তু শিলা একেবারে বিপরীত গ্রহের প্রাণী। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন যখন ছন্দা দেবী নিজেদের জন্য ভাত রান্না করে, তখনই তার বৌমার নতুন রুটি মেকারের দিকে চোখ পড়ে। বাবা, রুটি বানাতে সুবিধা হবে বলে আবার নতুন রুটি মেকার কিনেছে। তারপরে এই গরমে রুটি খেয়ে উল্টে পড়ে থাকলে আমাদেরকেই দেখতে হবে। রুটি খাওয়া বের করছি আমি। এই বলে ছন্দা দেবী সেই রুটি মেকারের তার কাছে দিয়ে কেটে দেয় এবং গরম গরম ভাত নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শিলা রুটি করতে গিয়ে দেখে যে তার নতুন রুটি মেকার কাজ করছে না। ফলে শিলা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সেই সাথে শিলা দেখতে পায় রুটি মেকারের তার ছিঁড়ে পড়ে আছে। আমি ভালো করে বুঝতে পারছি এটা কার কাজ। আমার রুটি খাওয়া বন্ধ করা। আমি দেখাচ্ছি মজা। আমি ইটের জবাব দেব পাটকেলে। এই বলে শিলা লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে রোদের তাপে তেতে থাকা বালি নিয়ে এসে শাশুড়ি মায়ের ভাতের হাঁড়িতে মিশিয়ে দেয় আর নিজের জন্য হাতে রুটি তৈরি করে ফেলে। কিছুক্ষণ পর ছন্দা দেবী, রাজ এবং রীতা যখন ভাত খেতে বসে, তখন তাদের মুখে গরম গরম বালি পড়ে। ইস মা, এই ভাতে এত গরম বালি কেন? আমার গরমে মুখ পুড়ে যাচ্ছে। ছি, ভাতে এরকম বালি কোথা থেকে এলো? খাওয়াটাই ভেস্তে গেল আমার। ধুর। এই বলে রাজ এবং তার বোন খাওয়ার টেবিল ছেড়ে উঠে পড়ে। ছন্দা দেবীর আর বুঝতে কোনো অসুবিধা হয় না এই কাজ তার বৌমাই করেছে। কিন্তু সেও যেহেতু দোষী, তাই সে তার বৌমাকে কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন শিলার দিদি ছেলে তার শ্বশুর বাড়িতে ঘুরতে আসে। আর সেও মাসির মতো রুটি পাগল ছিল। এই তো পিঙ্কু, তুই যখন এসেছিস, আমি আর তুই দুজনে মিলে গরম গরম রুটি বানাবো আর খাবো, ঠিক আছে? পিঙ্কু আটা মেখে দিলে শিলা মনের আনন্দে বেশি বেশি করে গরম রুটি বানায় আর দুজনে মিলে সেই রুটি খায়। একই গরমের মধ্যে বৌমা একা রুটি পাগল ছিল, এখন আবার ওর বোন এসে জুটেছে। আর আমার ছেলেটা আটা কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছে। এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন কাটে। একদিন শিলা যখন রুটি বেলছে, এমন সময় হঠাৎ করে রুটি সেকতে গিয়ে তার হাত গরম চাটুতে পড়ে যায় আর শিলার হাত একেবারে জ্বলে ওঠে। ওরে বাবা গো, আমার হাত জ্বলে গেল, আমি মরে গেলাম। উফ, কি জ্বালা করছে। ওরে পিঙ্কু, আমি আর রুটি তৈরি করতে পারবো না রে পিঙ্কু। ও মাসি, তুমি বসো, আমি তোমার হাতে মলম লাগিয়ে দিচ্ছি, দেখবে ঠিক হয়ে যাবে। আর আমি রুটি তৈরি করব, তোমাকে কিচ্ছু করতে হবে না। এই বলে পিঙ্কু শিলার হাতে ওষুধ লাগিয়ে দেয়। আর যেহেতু শিলার হাত পুড়ে গেছে, তাই এখন থেকে রুটি করার দায়িত্ব এসে পড়ে পিঙ্কুর উপরে। কোথায় গরমের ছুটিতে মাসির বাড়িতে আরাম করতে এসেছিলাম, আর আমি এখন রাঁধুনি হয়ে গেছি। আমায় এখন রুটি তৈরি করতে হচ্ছে। ইস, যদি ভাত খেয়ে নিতাম তাহলে ভালো হতো, কারণ মেসোমশাই দিদা সবাই আরাম করে ভাত খাচ্ছে, আর তাহলে আমাকে এখন খাটতেও হতো না। এভাবে গরমের মধ্যে পিঙ্কু রুটি তৈরি করতে গিয়ে একেবারে ঘেমে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন পিঙ্কু রুটি তৈরি করছে, এমন সময় উফ, রোজ রুটি বেলতে বেলতে আমার পিঠে গায়ে ঘামাচি বেরিয়ে গেছে, কি পিঠ চুলকাচ্ছে। উফ, আর প্রচন্ড ঘামও তো হচ্ছে। পিঙ্কু আর ঘামাচির জ্বালায় থাকতে পারে না। সেই রুটি বেলুনি দিয়ে ঘষর ঘষর করে পিঠ চুলকাতে শুরু করে দেয়। আর তারপর সেই চুলকুনি বেলুনি দিয়েই আবার রুটি বেলতে শুরু করে। আর তার ঘাম গিয়ে রুটির মধ্যে পড়ে। আজ আমি আর এই রুটি খাবো না, এই রুটি আমি মাসিকেই খাবো। আমি লুকিয়ে লুকিয়ে ভাত মেরে দেবো। এখন একটা গান ধরি বরং। এই বলে পিঙ্কু গান ধরে আর চুলকানি রুটি বেলে। এই গরমে গরম গরম রুটি সেকে মাসিকে খাওয়াবো। ওরে ভাই, রুটির আগুন লেগেছে মাসির পেটে। ওরে ভাই, রুটির আগুন লেগেছে মাসির পেটে। এরকম গান শুনে শিলা ঘর থেকে শুয়ে শুয়ে বেশ খুশি হয়। কিছুক্ষণ পর পিঙ্কু লুকিয়ে লুকিয়ে ভাত মাংস খেয়ে নেয় আর নিজের মাসির জন্য গরম গরম রুটি নিয়ে চলে যায়। শিলা এত রুটি দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। পিঙ্কু, এই গরমে রুটি করতে তোর খুব কষ্ট হচ্ছে বল? ইস, আমার খারাপ লাগছে রে তোর কষ্ট দেখে। গরমে মুখটা পুরো রুটির মতো শুকিয়ে গেছে তোর। আরে কিচ্ছু না, আমি ঠিক আছি। আর তুমি এবার রুটি খেয়ে নাও। শিলা সেই রুটিগুলো গপ গপ করে গিলতে শুরু করে। সেই রুটি ছিঁড়তে ছিঁড়তে পিঙ্কুর প্রশংসা করতে থাকে। কিরে, তুই খাবি না? এই নে, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। রুটি আর মাংস খেয়ে নে। না না মাসি, আমার পেট ভালো নেই, তুমি খাও। আমি আজকে কিচ্ছু খাবো না, না খেয়ে থাকবো ঠিক করেছি।
ঠিক এমন সময় ছন্দা দেবী হাসতে হাসতে রিতার সঙ্গে সেখানে চলে আসে। হ্যাঁ পিঙ্কু, তুমি তো না খেয়ে থাকবেই, কারণ তুমি যে পেট পুড়ে আমার রান্না করা মাংস ভাত খেয়েছো, তাই তোমার খিদে নেই। আর তোমার তো এরকম চুলকানি রুটি খেতে বয়েই গেছে। পিঙ্কু এই কথা শুনে একেবারে ভয় পেয়ে যায়, আর শিলা কিছুই বুঝতে পারে না। তখন ছন্দা দেবী শিলাকে একটা ভিডিও দেখায়, যেখানে পিঙ্কু গান গাইতে গাইতে গরমে বেলুনি দিয়ে পিঠ চুলকাচ্ছে, আর সে একই বেলুনি দিয়ে রুটি বেলছে। সেই সাথে পিঙ্কুর ঘাম রুটির উপর গিয়ে পড়ছে। এরকম ভিডিও দেখে সঙ্গে সঙ্গে শিলার বমি পেয়ে যায়। কি, তুই আমাকে তোর ঘামওয়ালা রুটি খাওয়ালি? ছি 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 ছি, আমার ভীষণ বমি পাচ্ছে। নিজে মাংস ভাত খেয়ে আমাকে চুলকানি রুটি খাওয়ানো। তুমিও তো হাতের জ্বালাই নাটক করে রুটি করার ভয়ে শুয়ে আছো, আর আমার মতো হাঁটুর বয়সী ছেলেকে দিয়ে রুটি করাচ্ছ। আর সেই আগে আমি ঠিক করেছি আমি এখন ভাত খাবো আর তোমাকে আমার রুটি খাওয়াবো। শিলার বমি কিছুতেই থামতে চায় না, তার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। ফলে তখন তার শ্বশুরবাড়ির লোকেরা শিলাকে সিদ্ধ ভাত খাইয়ে সুস্থ করে। অন্যদিকে পিঙ্কু আর লজ্জায় সেখানে থাকে না, সেও নিজের বাড়িতে ফিরে যায়। মা, আমি আর এই গরমে রুটি খাবো না, কারণ সত্যি ভাত খেয়ে আমি খুব শান্তি পেয়েছি। তার সাথে ভাত রান্না করতে বেশি খাটনি হয় না, আর রুটি দেখলেই আমার কেমন যেন ঘৃণা করছে। যাক, তোমার যে চুলকানি রুটি খেয়ে শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাই দেখে আমি খুশি হয়েছি। তারপর থেকে গরমের মধ্যে রুটি পাগল বৌমা আর রুটি খেতে চায় না। সেও তার শ্বশুরবাড়ির লোকেদের মতো গরম গরম ভাত খেতে শুরু করে দেয়। ফলে তাকে আর গরমের মধ্যে কষ্ট পেতে হয় না। এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অহনা তার মা সঙ্গীতা দেবী এবং বাবা মদন বাবুর সঙ্গে বাস করত। অহনা এবং তার মা দুজনেই পেটুক প্রকৃতির ছিল। তারা যে কোনো খাবার খেতেই খুবই ভালোবাসতো। যে কোনো খাবার চোখের সামনে দেখতে পেলে তারা কিছুতেই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারত না। মদন বাবু তাদের এরকম আচরণের জন্য প্রায় সময় বিরক্ত হয়ে উঠত, কারণ তারা এতটাই পেটুক ছিল যে মদন বাবুর কথা চিন্তা না করেই বেশিরভাগ সময় সমস্ত খাবারটাই খেয়ে নিত। এমনই একদিন সকালবেলা। কি সকালে দেখলাম তোমরা কতটা তরকারি করলে, কতগুলো রুটি করলে, আর আমার জন্য মাত্র একটা রুটি আর তরকারি কই? আর যদিও বা একটু আচার দিয়েছো, তা তো আবার অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হবে মনে হয়। না বাবা, আসলে মা তোমার জন্য 4টে রুটি আর তরকারি রেখেছিল, কিন্তু আমি যে এখনই রান্নাঘরে তোমার খাবারটা আনতে গেলাম, আর খাবারগুলো দেখে আমার খুব খিদে পেয়ে গেল। সেই জন্য আমি 3টে রুটি দিয়ে সব তরকারি খেয়ে ফেললাম। আর একটু বেশি তরকারি থাকলে হয়তো আমি এই রুটিটাও খেয়ে ফেলতাম। তারপর মনে হলো এটা তো তোমার খাবার, তাই একটু আচার দিয়ে নিয়ে এসেছি। একটু আগেই তো তোরা সকালের খাবার খেলি, তারই মধ্যে তোদের আবার খিদে পেয়ে গেল। তোদের কি মামের খাবার দেখলেই খিদে পাই? শুধু শুধু আমাকে একটা রুটি না দিলেও পারতিস। আমি খাবো না, এটা বরং তুই খেয়ে নে। ঠিক আছে বাবা, তুমি খাবে না বলছো যখন, তখন আমিই খেয়ে নিচ্ছি। আচার দিয়ে রুটি খেতে খারাপ লাগবে না। এই দাঁড়া দাঁড়া, তুই তো তোর বাবার ভাগের খাবার থেকে 3টে রুটি খেয়ে নিলি, আর এখন আবার এই রুটিটা খাবি? এটা আমি খাবো। আজকে সকালবেলা তুই আমার থেকেও 5টা রুটি বেশি খেয়েছিস। এরকম করে কেন বলছো বলো? মায়েরা তো নিজেরা না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, আর আমি তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে যদি আমি ভালো মন্দ খাবার খেতে না পারি তাহলে? ও আচ্ছা, আর যদি ধর তোর অনেক ভালো ঘরে বিয়ে হলো আর ওখানে তুই খুব ভালো মন্দ খাবার খাচ্ছিস, তাহলে কি তুই আমাকে তোর শ্বশুর বাড়িতে ডেকে খাওয়াবি? আর আমি যে বাড়ি থেকে চলে যাব, তখন যে তুমি আমার ভাগের খাবারগুলো সব একা একা খাবে তার বেলা? এভাবেই একটা রুটির জন্য অহনা এবং তার মাকে ঝগড়া করতে দেখে মদন বাবুর আর কিছু বলার থাকে না। তাদের ঝগড়া থামানোর জন্য মদন বাবুর কাছে একটাই উপায় ছিল। সে কোনো কথা না বলে রুটিটা মুড়িয়ে নিয়ে নিজের মুখের মধ্যে ভরে নেয়। তোমরা যে রুটিটার জন্য ঝগড়া করছিলে, সেই রুটিটা আমি খেয়ে নিয়েছি, সুতরাং দয়া করে তোমরা ঝগড়া বন্ধ করো। এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। অহনার পড়াশোনা শেষ হয়ে গেলে তার বাবা তার জন্য বিয়ে ঠিক করে। অমল নামে এক ছেলের সঙ্গে অহনার বিয়ে ঠিক করা হয়েছিল। অমলের পরিবার মধ্যবিত্ত ছিল। সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সে দেখতে খুবই লম্বা এবং হ্যান্ডসাম হওয়ায় অহনা তাকে খুব পছন্দ করেছিল। দুই পরিবারের সহমতে তাদের বিয়ে 3 মাস পর ঠিক করা হয়েছিল। এরই মাঝে অহনা এবং অমল আলাপ পরিচয় করার জন্য 2-1 বার দেখা করে। অহনা, তোমার আমার সম্পর্কে কিছু জানার থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো, আর তোমার নিজের ব্যাপারে কিছু বলতে চাইলে তুমি বলতে পারো। আর আমার মনে হয় সবটাই তুমি আমার ব্যাপারে অলরেডি জেনে গেছো। আগে তুমি খাবারটা অর্ডার করো প্লিজ, আমার খুব খিদে পেয়েছে। আসলে আমি না খেতে খুব ভালোবাসি। ও সরি, আমার তোমাকে আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল। আচ্ছা, তুমি কি খাবে? মেনু কার্ড থেকে অর্ডার করো।
কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলে অহনা এবং অমল খাবার খেতে খেতে গল্প করে। অহনা অমলের সামনে খুবই নম্র ভদ্রভাবে খাবার খায়। আচ্ছা অমল, আমি বিয়ে করে তোমাদের বাড়িতে যাওয়ার পর তোমরা নতুন বউয়ের আপ্যায়ন করবে তো? মানে আমি দেখেছি সব জায়গায় শুধু জামাইদের সেবা যত্ন করা হয়, নতুন বউয়ের দিকে কেউ সেরকম খেয়ালই করে না। আমি কিন্তু নতুন বউ হয়ে যখন তোমাদের বাড়িতে যাব, আমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে। অহনার কথা শুনে অমল হাসতে হাসতে বলে, হ্যাঁ নিশ্চয়ই অহনা, মা তো এখন থেকেই সবকিছু ঠিক করে রাখছে। নতুন বউ বাড়িতে এলে নতুন বউকে কি কি রান্না করে খাওয়াবে। তুমি কি কি খেতে ভালোবাসো আমাকে বলো, আমি মাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি সব খেতে ভালোবাসি, আমি কোনো খাবারকে অবহেলা করি না। তবে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, মটন কষা, পোলাও, নুডলস, চিলি পনির, এই খাবারগুলো আমার খুব ফেভারিট। অহনা যতক্ষণ অমলের সঙ্গে থাকে ততক্ষণ সে শুধু খাবারেরই গল্প করে। বাড়িতে এসে অহনা তার মাকে বলে, মা আমি এবার শ্বশুর বাড়িতে চলে যাব, আর অমল আমাকে বলেছে আমার শাশুড়ি মা আমাকে আমার পছন্দের খাবার রান্না করে করে খাওয়াবে। এবার তোমার কি হবে মা? তোমাকে ছাড়া আমি খুবই সুস্বাদু খাবার একা একা খাবো। তুই আমার সঙ্গে এরকম করতে পারবি? তুই তো জানিস আমাকে খাবারের লোভ দেখালে আমি পাগল হয়ে যাই। তুই আমাকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে চল না। তুই যখন যাবি তখন আমাকেও নিয়ে যাবি, তাহলে আমিও তোর সাথে তোর শ্বশুর বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খেতে পারবো। সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছে করছে জানো তো মা, তোমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার। কারণ আমি নতুন জায়গায় গিয়ে নতুন বউ বেশি বেশি খাবার তো খেতে পারবো না, আমার তো লজ্জা করবে। একজন কেউ খাওয়ার মতো সঙ্গী থাকলে যেমন তুমি, তাহলে আমার আর খেতে কোনো লজ্জা করবে না। কিন্তু তুই কি করে আমাকে নিয়ে যাবি? বিয়ের পর মেয়েরা কি নিজের মাকে নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে যায়? যাই না সে তো আমিও জানি, কিন্তু আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে। আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে যাব তখন আমি খুব কান্নাকাটি করব, আর আমি বলবো আমি আমার মাকে ছাড়া কিছুতেই যেতে চাই না। আর আমি এমন ভাবে কান্নাকাটি করব যাতে কেউ না বলতে পারে না, আর আমি এমন ভাবে নাটক করব যাতে তোমাকে নিয়ে যেতে সবাই রাজি হয়ে যায়। এরকম ভাবে অহনা তার মাকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে। দেখতে দেখতে অহনার বিয়ের দিন চলে আসে। অহনা এবং অমলের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর সবাই যখন অহনাকে গাড়িতে উঠতে বলে তখন অহনা খুবই জোরে জোরে নাটক করে কাঁদতে থাকে। আমি আমার মাকে ছাড়া যাব না। আজ পর্যন্ত আমি আমার মাকে ছাড়া কখনো থাকিনি। আমি আমার মাকে নিয়েই শ্বশুর বাড়ি যাব, আর না হলে আমি যাব না। অহনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়। অমল অহনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও অহনা কিছুই বুঝতে চায় না। সঙ্গীতা দেবীও তার মেয়ের সঙ্গে সঙ্গে কান্নার নাটক করে। আমার মেয়েটা ভীষণ জেদি। জামাই বাবা, তোমরা যদি কিছু মনে না করো, তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমি 2-1 দিন ওখানে থেকে আমার মেয়েকে বুঝিয়ে ঠিক বাড়ি চলে আসবো। না হলে যে আমার মেয়ে যেতে চাইছে না। এ কি বলছেন আপনি? আপনার মেয়ে একা যেতে চাইছে না, আপনি অন্য কাউকে পাঠান। কিন্তু মেয়ের সঙ্গে যে মা শ্বশুর বাড়িতে যাবে এরকম তো কোনো নিয়ম নেই। লোকজন শুনলে কি বলবে? অমলের মা অহনাকে নিয়ে যেতে না চাইলেও অমল তার শাশুড়ি মায়ের কথা ফেলতে পারে না। ওসব নিয়ম তো মানুষই তৈরি করেছে মা। একটা মেয়ের কাছে তার মাই সবচেয়ে কাছের, তাই অন্য কেউ যখন মেয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে পারে তখন মা কেন পারবে না? আপনি চলুন, কোনো অসুবিধা নেই। অহনা, এবার তুমি খুশি তো? এভাবেই অহনা তার মাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। অমলদের বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। অহনার মাকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু অহনা কিংবা তার মায়ের কিছুই যায় আসে না। তারা শুধুমাত্র খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অহনা এবং তার মাকে খাবার খাওয়ার জন্য ডাকা হয়। তারা খুবই খুশি হয়ে খাবার খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসে পড়ে। বৌমা, তুমি আর তোমার মা খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। আসলে অমল আর ওর বাবা একটা দরকারি কাজে বাইরে গেছে। ওরা এলে আমি ওদের সঙ্গে খেয়ে নেব। তোমরা দুজনে খেয়ে নাও, মায়ের সঙ্গে বসে খেয়ে নাও, কেমন? এই শুনে অহনা কোনো কথা না বলেই তার মায়ের সঙ্গে খাবার খেতে বসে পড়ে। এই দেখে অহনার শাশুড়ি মা ভীষণ পরিমাণে অবাক হয়। তার শাশুড়ি মা ভেবেছিল অহনা হয়তো বলবে অমল এবং তার বাবা বাড়িতে ফিরলেই সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে, কিন্তু অহনা এমন কিছুই বলে না। টেবিলে রাখা খাবার দেখে অহনা এবং তার মায়ের খুবই লোভ হয়, কিন্তু নবনীতা দেবীর সামনে দাঁড়িয়ে থাকায় তারা নিজেদের ইচ্ছে মতো খাবার খেতে পারে না। তখনই কেউ একজন নবনীতা দেবীকে কোনো এক কাজের জন্য ডাকতে আসে, তাই সে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায়।
মা, এখানে কেউ নেই, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যা খাবার আছে সব খেয়ে শেষ করতে হবে। কি করছো কি তুমি? আমার মতো 2 হাত দিয়ে খাও। তোমাকে শ্বশুর বাড়িতে কেন নিয়ে এসেছি? খাওয়ার জন্য তো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, কিন্তু এত কম আয়োজন কেন করেছে বলতো? তুই তো বলেছিলি তোর শাশুড়ি মা অনেক ভালো ভালো খাবার রান্না করবে। আরে সব খাবার কি একেবারে রান্না করবে? এখন তো অনেক দিন বাকি, এখন যা পাচ্ছ সেটাই খাও। কয়েক মিনিটের মধ্যেই অহনা এবং তার মা টেবিলে রাখা সমস্ত খাবার খেয়ে সাবর করে দেয়। কিছুক্ষণ পরে নবনীতা দেবী এসে টেবিলে কোনো খাবার না দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ নবনীতা দেবী বাড়ির সকলের জন্য যা খাবার রান্না করেছিল সবটাই টেবিলের উপর রেখে দিয়েছিল। 5 জনের খাবার 2 জন মিলে কিভাবে খেয়ে ফেললো এটাই সে বুঝতে পারে না। ওরে বাবা, এটা তো সাংঘাতিক পেটু। 5 জনের খাবার 2 জনে মিলে খেয়ে নিল। ইস, কোনো লজ্জা বলে জিনিস নেই। বৌমার মাটা কিরকম লজ্জাহীন মানুষ। নির্লজ্জের মতো মেয়ে শ্বশুর বাড়িতে এসে এখন কারি কারি খাবার খাচ্ছে। আসলে খাবারগুলো খেতে খুব দারুণ হয়েছিল মা। আপনি এত টেস্টি খাবার রান্না করেছেন যে আমরা সব খাবার খেয়ে ফেলেছি, মানে আমাদের ভাগে সব খাবার খেয়ে ফেলেছি। আমরা খাবার নষ্ট করতে পছন্দ করি না, কি তাই তো মা? এরকম ভাবে সময় কাটতে থাকে। অহনার মা কিছুতেই নিজের বাড়িতে যেতে চায় না। প্রত্যেক দিনই অহনা তার শাশুড়ি মায়ের কাছে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য আবদার করে। টাকা পয়সার টানাটানি সত্ত্বেও নতুন বৌমার আবদার মেটানোর জন্য নন্দিতা দেবী তার বৌমার ইচ্ছা মতো অনেক বেশি পরিমাণে খাবার রান্না করতে থাকে। এখন তাদের বাড়ির সকলেই জেনে যায় যে অহনা এবং তার মা অনেক অনেক খাবার খায়। একদিন নন্দিতা দেবী কোনো উপায় না পেয়ে তার বৌমাকে বলে, বৌমা, বলছি অনেক দিন তো হয়ে গেল, এবার তোমার মাকে বাড়িতে ফিরে যেতে বলো। লোকজন তো এবার তোমার মায়ের নামে নানান কথা বলছে। মেয়ের শ্বশুর বাড়িতে মায়েদেরকে বেশি দিন থাকতে নেই। ঠিক আছে মা, আমি আমার মাকে চলে যেতে বলবো। আসলে আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না বলে এতদিন মাকে এখানে থাকতে হচ্ছে, না হলে মা অনেক আগেই চলে যেত। এই বলে অহনা তার মায়ের কাছে যায় এবং তার মাকে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু সঙ্গীতা দেবী কিছুতেই সেখান থেকে যেতে চায় না। এত তাড়াতাড়ি আমি এখান থেকে যাব না। এই তো মাত্র 1 মাস হলো। তুই তোর শাশুড়ি মাকে কিছু একটা বল না। তুই যখন যেটা বলছিস তোর শাশুড়ি মা তো রান্না করে দিচ্ছে। বাড়িতে গেলে কি আমি অত ভালো মন্দ খাবার খেতে পারবো? জানিস তো তোর বাবা কেমন কিপটে। ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নাও, আর তুমি সিঁড়ি থেকে নামার সময় পড়ে যাওয়ার নাটক করবে। ব্যাস, তারপর তুমি বলবে তোমার পায়ে লেগেছে, কোমরে লেগেছে, তাই তুমি হাঁটতে পারছো না। তারপর 1 মাস তুমি আবার এখানে থেকে যাবে। মা মেয়ে দুজনে মিলে আবার ভালো ভালো খাবার খাবো। ঠিক তখনই সেখানে অমল এবং তার মা চলে আসে। ছি বৌমা, এরকম করতে তোমার লজ্জা করছে না? শুধুমাত্র ভালো ভালো খাবার খাওয়ার জন্য তোমরা এতটা নিচে কিভাবে নামতে পারো? কিরে অমল, তোকে আমি বারবার বলেছিলাম তো এই মেয়েটা সুবিধের নয়, একে বিয়ে করিস না। এই মেয়েটা তো খেয়ে খেয়ে আমাদের পুরো পরিবারটাই এবার ধ্বংস করে দেবে। আর আপনি আপনার মেয়েকে তো কোনো শিক্ষাই দিতে পারেননি, কারণ আপনার মধ্যেই তো কোনো শিক্ষা নেই। নিজের মেয়েকে শিক্ষা দেবেন কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি অহনা। কোনো জিনিসটা অতিরিক্ত ভালো নয়, আর খাবার প্রতি এত লোভ লালসা করাও কখনো উচিত নয়। আমাদের সম্পর্কের একটা নতুন সূচনা হচ্ছে, আর তুমি সেটাকে নষ্ট করে দিচ্ছ। এমন কথা শুনে অহনা এবং তার মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দিন দিদি আর জামাই বাবা, আমার মেয়ের এতে কোনো দোষ নেই। অহনা আমাকে অনেকবার চলে যেতে বলেছে, আমি ইচ্ছা করেই এখানে ছিলাম। আসলে খাবার খাওয়ার লোভে আমরা এসব করে বসেছি। আমি আজকে এখান থেকে চলে যাব। তোমরা দয়া করে আমার জন্য অহনাকে আর কোনো কথা শুনিও না। অহনাও তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনই অহনার মা সেখান থেকে চলে যায়। অহনা সেদিনের পর থেকে খাবার খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অন্যদিকে সেদিনের পর থেকে সঙ্গীতা দেবীও আর বেশি বেশি খাবার খেতে পারে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।